নমস্কার, আমি সুমনা। গল্পটা ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন ছোট গল্প নিয়ে। দিব্যেন্দু পালিতের ছোট গল্প সোনার ঘড়ি। তো শুরু করা যাক আজকের গল্পটি। বাড়ি ফিরে হাত থেকে ঘড়ি খুলতে খুলতে সময় দেখে অবাক হলো দেবদত্ত। মাত্র 6:35। কলেজের টিচার্স কাউন্সিলিংয়ের মিটিং সেরে যখন বেরিয়ে আসে তখনই 6:10। নন্দন সেন ও অজয় মান্নার সঙ্গে এরপর সে রওনা হয় বাস স্টপের দিকে। সেখানেও কাটে কিছুক্ষণ, তারপর বাস আসে এবং উঠে পড়ে। 15-20 মিনিটের মধ্যে উত্তর থেকে সোজা দক্ষিণে পৌঁছে দেবে এমন কোনো বাস কলকাতায় নেই। তাছাড়া এদিকের বাস স্টপ থেকে বাড়ি পৌঁছতে কত সময় লাগে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা আছে তার। 7:35 হলেও অবাক হতো না, কিন্তু 6:35 কেন? ঘড়িটা চোখের সামনে এনে দেখল সেকেন্ডের কাঁটাটা ঘুরছে ঠিকই, কিন্তু বেশ আস্তে, থেমে থেমে। তার মানে বন্ধ হয়নি। দেখতে দেখতেই 22 ক্যারেট সোনার গোলাকৃত চাপা ঔজ্জ্বল্য চোখে উঠে আসে তার। দামি ওমেগা। 17 বছর আগে বিবাহ সূত্রে রিনাকে ছাড়াও সে যা যা পায় এবং পেয়ে তৃপ্ত হয়, এই ঘড়িটা তার একটি। 17 বছরে যা যা হারিয়েছে তার মধ্যে রিনার প্রতি গোপন আকর্ষণ এবং জীবন সম্পর্কে সাবলীল আগ্রহ থাকলেও ঘড়িটা নেই। তবে গভীরভাবে চিন্তা করলে আশা আকাঙ্ক্ষা হতাশাগুলোকেও কি ধরা যায় না কাটার মাপে? ঠিক কটা বাজছে এখন? প্রশ্নটা এলেও ভাবতে হয় না। এই সময় টিভি নামের একটি বিরক্তির চারদিকে একই শব্দের তরঙ্গ বিস্তার করতে সে বুঝতে পারল 7:30। স্বামী বাড়ি ফিরলে স্ত্রী আসে। 2 আঙুলের চেষ্টায় ঘড়ির কাঁটাগুলোকে এগিয়ে দিয়ে দেবদত্ত ভাবল, যেমন চলছে চলুক, সুবিধা মতো একদিন দোকানে দিলেই হবে। এটা ওদের বেডরুম। রিনা বলল, ফিরতে দেরি হলো? হ্যাঁ। এখন তো ক্লাস হচ্ছে না? প্রশ্নটা এড়িয়ে গেল দেবদত্ত। ততক্ষণে চারিদিকের শব্দ ও নৈশব্দের কান রেখে অনুমান ফুটে উঠেছে চোখে মুখে। রিনার উপস্থিতিকে শব্দ ধরে নিলে এ বাড়িতে আর যে শব্দে অভ্যস্ত সেটা আসছে নিচে রান্নাঘর থেকে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পেয়েছিল বয়স্কা ও বিধবা সুশীলাকে। আজকাল কোমরে বাতে ভোগে প্রায়। সুতরাং এখন অন্তত তার উপরে উঠে আসার সম্ভাবনা নেই। কোনো অতিথি এলে বোঝাই যেত। নিস্তব্ধ মানুষের গলা কখনো বা ষড়যন্ত্রকারীর মতো শোনায়। স্ত্রীকে সামনে রেখে দেবদত্ত জিজ্ঞাসা করল, কে এসেছে? সোমা ছেলেকে নিয়ে। মানে? পরে বলবো। সোমা রিনার মাসতুতো বোন। ওর ছেলের বয়স 10-11, নাম পুনপুন। 8 বছর বয়সে রিনার মা মারা গেলে ওর মাসি ওকে তুলে নিয়ে যায় দিল্লিতে। রিনার বাবার দ্বিতীয়বার বিয়ে করতে এরপর আর অসুবিধা হয়নি। এই লোকটিকে কখনোই দেখেনি দেবদত্ত। রিনা ক্রমশ তার মাসির মেয়ে হয়ে যায়। মাসতুতো বোন সোমা, সুতরাং রিনার নিজেরই বোন। 17 বছর ধরে দেবদত্ত এই রকমই দেখছে। দেবদত্ত স্ত্রীর দিকে তাকালো। শার্টের বোতাম খুলতে যেটুকু সময় লাগে নিয়ে বলল, এখানেই বলতে কি অসুবিধে? ওদিকে যেসব শব্দ অনুমানগ্রস্ত করে তুলেছিল দেবদত্তকে, এতক্ষণে থেমে গেছে তা। স্বামীকে পাজামা পাঞ্জাবি এগিয়ে দিতে দিতে রিনা বলল, একটা মেজর গোলমাল হয়েছে মনে হচ্ছে।
কীরকম? শ্যামল আজ সকালে পুনপুনকে মারধর করেছিল। সোমা বাধা দেওয়ায় ওর গায়েও হাত তুলেছে। দেবদত্তর দুই হাতে পাজামা, দুদিকে দড়ি ধরা। বাঁধতে গিয়েও না বেঁধে জিজ্ঞাসা করল, ছেলেটাকে মারল কেন? জানি না, মুদ্রাদোষ কাটিয়ে রিনা বলল, ও নাকি শ্যামলের ব্যাগ থেকে টাকা নিয়ে চকলেট কিনেছিল, এই জন্যই। দেবদত্তের কথা তীক্ষ্ণতা অনুভব করে সহজেই অসহায় হয়ে পড়ল রিনা। তুমি তো সবই জানো। রাগটা এখন বাচ্চাটার ওপর পড়েছে। সারাক্ষণ গেট আউট করলেও এতদিন সুমার গায়ে হাত তোলেনি। স্ত্রী সুন্দরী হওয়াটা তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টর নয়? পাঞ্জাবিটা গায়ে গলানোর আগে দু হাতে বুকের লোম ঝাড়ল দেবদত্ত। বুকে চোখ নামানোর ভঙ্গিতে বলল, চলে আসাটা কি ঠিক হয়নি? এতে শ্যামলের জোরই বাড়বে। যাকে চাইছে তাকেই ঘরে এনে তুলবে। তাছাড়া যে বলছে এবং যে শুনেছে, সাধারণত এই সময় দুজনের দৃষ্টি বিনিময় হয়, যেন দুজনেই জানে কথাগুলো কী। দুজনেই পরবর্তী শব্দগুলোর বিস্ফোরণ এড়াতে চেষ্টা ও মিনতি করে। দেবদত্ত বলেই ফেলল, এরপর যাবে কোথায়? মানে বুঝছো না? দেবদত্তর চাপা গলার দূরত্ব হাত দেড়েক দূরে। রিনা যেখানে দাঁড়িয়ে তার বেশি এগোল না। রিনা শক্ত হলো, তবু অভিমানে অনুযোগ মিশিয়ে বলল, একবেলাও হয়নি ওরা এসেছে, এর মধ্যে এইসব কথা তুলছ? আমার বোন আমার কাছে আসতে পারে না? আসতে। রিনার সতর্কতা ভাঙার উপক্রম হতে দেবদত্ত নিজেই সতর্ক হলো। বলল, প্রশ্নটা আমার নয়, ওর মনেই ওঠা উচিত ছিল। তাই বললাম, আমি অমানুষ নই, আমাকে জড়ানোর দরকার নেই। 48-এ পৌঁছুন। শিক্ষিত ও মার্জিত দেবদত্ত ব্যানার্জির আত্মমর্যাদা বোধ তীব্র। এটা সে দেখাতেও অভ্যস্ত। কথাগুলো ঘুরিয়ে নিলেও অস্বস্তি এড়াতে পারল না। রিনা যে সন্দেহ করে থাকুক, সে যে সত্যি সত্যি অমানুষ নয়, এটা প্রমাণ করবার জন্য এরপর তাকেই দায়িত্ব নিতে হবে। নিলেও তাই। বাড়িতে ফেরা এবং স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার মিনিট 10-এর মধ্যেই পুনপুনের মাথার চুলে বিলি কেটে আদর করল সে। ওপরের 3টি ঘরের শেষটিতে এরই মধ্যে ওদের বসবাসের স্থান নির্দেশ করে দিয়েছে রিনা। সেখান থেকে সলজ্জ এবং অবশ্যই অপমানিত ও দ্বিধাজড়িত সুমাকে নিজেই খুঁজে নিল। এই সব করায় যদি বাড়তি উৎসাহ প্রকাশ পেয়ে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেবদত্ত নেবে না। 17 বছরের মধ্যে গোড়ার দিকের বছর 4 বাদ দিলে গত 12-13 বছর ধরে, অর্থাৎ শ্যামলের সঙ্গে বিয়ের পর থেকেই সুমাকে সে দেখছে নিয়মিত। সুমা সুন্দরী এবং মাপে মাপে যুবতী। নিজের বিয়ের সময় থেকে এটা লক্ষ্য করেছিল দেবদত্ত। পুনপুনের জন্মের পর সে আবিষ্কার করে সুমার মধ্যে আরও এমন কিছু আছে যা রিনার মধ্যে নেই। রিনার অভাব ক্রমশ তাকেও স্পর্শ করে এবং তাদের দাম্পত্য সম্পর্কের ভিতর থেকে সেই ব্যাপারটাই চলে যায়। দেবদত্ত যেটাকে গোপন আকর্ষণ বলে ভাবে। আপাতত সুমাকে তার স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে আনতে দেবদত্ত ভাবল, এর মধ্যে আরও একটা ব্যাপার আছে যেটা সে ঠিকঠাক করে ধরতে পারছে না। তাছাড়া রিনার দায় তারও দায় হবে কেন? পুনপুন পড়ার বই নিয়ে বসেছে। সুমাদের ফ্ল্যাট থেকে ওর স্কুলে যত দূরে
এখান থেকে তার চেয়ে কাছে, কালও এখান থেকেই স্কুলে যাবে। একসঙ্গে চা খেতে খেতে আরে দুই বোনকে লক্ষ্য করে দেবদত্ত আরও একবার বুঝল সোমা রিনার মাসিরই মেয়ে। রিনার বয়সে পৌঁছেও তাই থাকবে। এখন অনেকটা স্বাভাবিক হয়ে এলেও মাঝে মাঝেই চোখে পড়ে ওর মুখে থমথমে ভাবটুকু। তখন বলবে কি বলবে না ভাবতে ভাবতেই দেবদত্ত বলল, সেলফ ডিসিপ্লিনের ব্যাপারটা মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে ক্রমশই। না হলে কেউ এমন করে? সোমা গভীর হয়ে থাকলো, জবাব দিল না। তা বলে গায়ে হাত দেবে? রিনার গলার আকস্মিক জোর শুনে সামান্য অবাক হলো দেবদত্ত। ইদানিং না হলেও আগে আগে কখনো কথা কাটাকাটি হলে ধাক্কাধাক্কি হয়েছে তাদের মধ্যে। এমনকি একবার সে চড়ও মেরেছিল রিনাকে। কতদিন আগে? রিনা সেই দিন এইভাবে বলেনি। ওটা ইম্পসিবলও হতে পারে। দেবদত্ত বলল, এই ব্যাপারগুলো অনেক সময় বোঝা যায় না। কোন কনক্লুশনে আসা ঠিক নয়। আমার জন্যে কিছু নয় দেবুদা। সোমা চোখ তুলে নামিয়ে নিল, বলল, ছেলেটাকে ওভাবে মারল কেন? আগে কতদিন বলেছে ব্যাগে টাকা আছে নিয়ে নে, না হয় বলে নেয়নি। ছেলে মেয়ের একটা রাইটও থাকে, চুরি তো করেনি। যখন মারল তখন ওর মুখে চকলেট ছিল। এমনভাবে গুলিয়ে উঠল সোমার গলার কান্না। দেবদত্ত দেখল চোখ মুছতে মুছতে বাকি আবেগটুকু রিনাই প্রকাশ করেছে। ছেলে মেয়ের রাইট ব্যাপারটা সে ভালো বোঝে না, ওটা জন্মে যার হয়তো। কিন্তু দুই বোন মিলে যা শুরু করেছে তাতে কি সমস্যার সমাধান হবে? ঠান্ডা হয়ে গেলেও কাপের বাকি চাটুকু আস্তে আস্তে শেষ করল দেবদত্ত। এইমাত্র ছোটোখাটো ঝড় উঠেছিল একটা। চোখগুলো ঝাপসা, ধুলোর আবরণ আবার মাটি স্পর্শ না করার পর্যন্ত দৃষ্টি স্বচ্ছ হবে না। যে আবেগে অর্থ নেই তা নিয়ে মাথা ঘামাতে ভালো লাগে না তার। ওদের সময় দিয়ে বলল, আমি কি শ্যামলের সঙ্গে কথা বলবো? প্রশ্নটা সোমাকেই। জবাব না দিয়ে কনুই থেকে লম্বালম্বি হাত তুলে চিবুক পেতে সামান্য কাত হয়ে বসল সোমা। দেবদত্ত লক্ষ্য করল ওই প্রতিক্রিয়ায় ওর কবজি থেকে সোনার বালাটা নেমে এলো ত্বকের নিটলতায়। দুটো রঙের তফাৎ আছে, তবু বলা যায় না কোনটি তার পছন্দ। তুমি কেন কথা বলবে? রিনা বলল, দরকার হলে ও নিচে আসবে, ক্ষমা চেয়ে নিয়ে যাবে ওদের। যে যে অপমান হতে ভালো লাগবে তোমার? এতে অপমানের কি আছে? একটা ভুল হয়েছে কোথাও, যদি প্যাচ আপে চেষ্টা করা যায়। প্যাচ আপ? এরপরেও প্যাচ আপ করার কিছু আছে নাকি? রিনার কথার উত্তরে এইবারও কিছু বলতো দেবদত্ত, তার আগেই সোমা বলল, তুই শুধুই রাগ করছিস দিদি। আমি কি সব কথা বলি তোদের? কারণ যেখানে এরকম প্যাচ আপ করলে দাগটা ফুটে বেরোবে আবার। সোমা থামল একটু, নিঃশ্বাস ছাড়ল শব্দ করে, তারপর বলল, আমি আশা ছেড়ে দিয়েছি। দেবদত্ত সোমাকে দেখছে, ওর চিবুক থেকে হাত সরানো, একই হাতে আঁচল টানা, ব্লাউজের ভাঁজে আঁচলের প্রান্তটুকু গুঁজে নেওয়া এবং মুখ ফিরিয়ে অন্যমনস্ক হওয়া, যা যা দেখা যায়। রিনাকে উদ্দেশ্য করে বললেও বুঝতে পারল শেষের কথাগুলো তাকে বলছে সোমা। আশা ছেড়ে দিয়েছে। ঘুরে ফিরে তাহলে সেই প্রশ্নটা এসে যাচ্ছে সামনে, এরপর যাবে কোথায়? রিনা নিশ্চয়ই ভাবেনি এ বাড়িতে জায়গা আছে, অর্থেরও টান নেই, সুতরাং অসুবিধাও নেই কোনো।
দিল্লিতে বাড়ি আছে সোমাদের, ওর দাদারও আছে। তেমন তেমন হলে ওটাই ওর যাওয়ার জায়গা। কিন্তু একবেলাও হয়নি ওরা এসেছে এখানে। এখানেই কি এসব ভাবা ঠিক হবে? চিন্তা থেকেই গেল। কেন জানে না, রাত্রে বিছানায় শুয়ে ৭-৫ ভাবতে ভাবতে শরীরের প্রবল ইচ্ছে ঢুকে পড়ল দেবদত্তের। রিনাকে কাছে টানতেই পাশ ফেরা থেকে এগিয়ে এলো ও, তার পুরনো স্ত্রী। ঠোঁট জুড়ে চুম্বন করতে গিয়ে টের পেল রিনার আগ্রহে উত্তাপ নেই কোনো, সুতরাং আগ্রহও নেই। লালায় জড়িয়ে যাচ্ছে থুতু ও চিবনো পানের গন্ধ। আগেও এরকম হলে নিজেকে সজীব রেখেছে দেবদত্ত, টাল খায়নি। আজকে অনুভূতিটা অন্যরকম। ঠিক কীরকম তা বুঝে ওঠার আগেই অনুভব করলো ইচ্ছেটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। রিনা বলল, আজ থাক, আজ মনটা ভালো নেই, বুঝতেই পারছি। রিনা কিছু না বললেই এরকম হতো। অন্ধকার সিলিংয়ের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো দেবদত্ত। উঠে জল খেয়ে আবার ফিরে এলো বিছানায়। ঘুম আনার চেষ্টায় চোখে আড়াআড়ি হাত চাপা দিয়ে শুয়ে থাকতে থাকতেই শুনল বাথরুমের দরজা খুলেছে এবং বন্ধ হয়েছে, আবার খুলে বন্ধ হলো আবার। রাতে নৈশব্দের অর্থহীন শব্দও কেমন যেন মানে এসে যায় একটা। তখন বালিশটা টেনে পাশ ফিরে শুলো। পরের দিন সকালে সোনার হাত ঘড়িতে চোখ রেখে দেবদত্ত দেখল সময় পিছিয়ে গেছে আরও, তবে থেমে যায়নি একবারে। তখন দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ঠিক কটা বাজছে খেয়াল করতে করতে কাঁটাগুলোকে ফিরিয়ে আনলো। সেই মুহূর্তে না, ঠিকই চলছে। দেবুদা আসবো? দেবদত্ত ঘাড় ফেরালো। দরজার সামনে 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে সোমা। চমৎকার মুখশ্রীতে চাপা বিষাদ, বিন্দু না ফুটিয়েও ঘাম চিকচিক করছে কপালে, ফলে সুন্দর লাগছে আরও। 2 হাত জোড়া থাকলে এমনিতেই অসাবধানতা এসে যায় পোশাকে। ইচ্ছা করলেও এখন ও ব্লাউজে ঘেরে আঁচল আটকাতে পারবে না। ওকে দেখতে দেখতেই দেবদত্ত, পারমিশন নিতে হবে কেন? দেখলাম খুব মন দিয়ে ঘড়িতে দম দিচ্ছেন, তাই। ওটা কথার কথা। পাশের সোমার টেবিলে নামিয়ে রাখে চায়ের কাপটা, সেই জন্য ওকে ঘরে ঢোকার সুযোগ দিয়ে নিজেও এগিয়ে এলো দেবদত্ত। ডান হাতের কবজি থেকে বালাটা কাল সন্ধ্যা যেখানে নেমে এসেছিল সেখানে, সেই জায়গায় হাত বাড়িয়ে প্লেটসহ কাপটা ওর আঙুলের স্পর্শ থেকে ছাড়িয়ে নিজের হাতে নেবার মুহূর্তে দেবদত্ত দেখল সোমার বাঁ হাতে ধরা প্লেটের ওপর অন্য কাপটা নাচছে। শব্দটা কাঁপার। সোমা ভারসাম্য হারালো না। দিদি কোথায়? কেন বাজারে? তোমাকে বলেনি? দেবদত্তের দৃষ্টি অনুসরণ করে কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখল সোমা। মুখ মুছল আঁচল তুলে। কী নিয়ে কথা হচ্ছিল ভুলে গিয়ে বলল, সুশীলাই আসছিল, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, আমিই নিয়ে এলাম। সেটা তো প্রত্যক্ষ, সেজন্য নয়। 2 কাপ দিল, ভাবলাম দিদিও আছে। আমি তো এই ফিরলাম। স্কুল পর্যন্ত দিয়ে এলে? হ্যাঁ, প্রথম দিন তো, বাসি উঠিয়ে দিলে অবশ্য 3-4 স্টপ। দেখলাম অনেক বাচ্চাই একা একা যাচ্ছে। দেবদত্ত প্রথম দিন কথাটা শুনল এবং ভাবল তার মানে দ্বিতীয় দিন আছে, তৃতীয় দিনও থাকতে পারে। পুনপুন মাগুর মাছ খেতে ভালোবাসে বলে আহ্লাদে আটখানা হয়ে যেভাবে বাজারে দৌড়ালো রিনা, তাতে মনে হয় তার পরেই সম্ভাবনাও যাচ্ছে না। কিন্তু এত তাড়াতাড়ি এইসব কথা ভাবা যায় না। দাঁড়িয়ে কেন, বসো। না, যাই। সোমা বলল, আপনার তো বেরোনোর সময় হলো। ওই চাটা তোমারই, ওটুকু খেতেও সময় লাগবে, সেই সময়টা এখানে বসে যেতে পারো।
দেবদত্ত চায়ে চুমুক দিল। প্লেট শুদ্ধ কাপটা টেবিল থেকে তুলে নিয়ে সরে যাচ্ছে সোমা। বিছানায় গিয়ে বসেছে। বসার ধরন কৃপণ করে রেখেছে নিজেকে। কাপের ঠোঁট ছোঁয়ান, মুখও নামান। এখানে খারাপ লাগছে না তো? না। সোমা চোখ তুলে বলল, আপনারা পণ নন, সেটুকু মনে রাখলেই হবে। দু হাতে কাপ প্লেট ধরা ভঙ্গিতে কোল ছুঁয়েছে। বিছানায় ওই পজিশনে নড়াচড়া করা সহজ নয়। কানে লাল আভা গোড়ায় যেমন ছিল তার চেয়ে ঘন হয়েছে এখন। খুঁটিয়ে দেখতে দেখতে নিজেকেও একটু পাল্টে নিল দেবদত্ত। বলল, এই রকম ইনসিডেন্ট তো এখন ঘরে ঘরেই। হলে খারাপ লাগে অবশ্যই, তা বলে আপসেট হলে চলবে না। টেক ইট ইজি। ইজি বললেই কি আর ইজি হয়ে যায় দেবুদা? ছেলেটা না থাকলে না হয়। সোমা যেখানে থামলো তারপরে কি আছে সঙ্গে সঙ্গে অনুমান করা যায় না। দেবদত্তও থেমে গেল। শুধু এটুকু বুঝল চা শেষ হয়ে এসেছে। রিনাও ফিরবে এক্ষুনি। আজ তার তাড়াতাড়ি বেরোবার কথা। সোমা হঠাৎ বলল, চেষ্টা করলে আমি একটা চাকরি পেতে পারি না? চাকরি করবে? দেবদত্ত ইতিমধ্যে ঘরের কোণে রাখা টেবিলের পাশ থেকে চেয়ার টেনে নিয়েছে। নড়ে চড়ে বলল, তুমি? কেন? অনার্স ছিল, এমএও পর্যন্ত পড়েছি। এ পর্যন্ত বলে থেমে গেল সোমা। নতুন করে ভেবে বলল, এখনই নয়, অনেক দিন থেকেই ভাবছি চাকরি করব। এমএটাও নিয়ে নেব। ভাগ্যে যা আছে তা তো হবেই দেবুদা। নিজেরটা নিজে বুঝে নিতে দোষ কি? চাকরির কথাতেই উত্তরটা গুছিয়ে নিয়েছিল দেবদত্ত। পরের কথাগুলো একান্তভাবেই সোমার। দৃষ্টিতে একাগ্রতা আনতে আনতে এখনই সে খুঁজে পেল কৃপণ হয়ে থাকার মধ্যে বুকের ওঠানামা আড়াল করতে পারেনি সোমা। ভঙ্গিমা স্পষ্ট, বাকিটা ভেবে নেওয়া যাক। খুব ভালো কথা। নিজেকে সংযত করে নিয়ে দেয়াল ঘড়ির সময় দেখল দেবদত্ত। বলল, তোমার শরীরটা যেমন তোমার, মনটাও যেমন তোমার, তেমনি কোনো ব্যাপারে ডিসিশন নেবার অধিকারও তোমার। এটা স্ত্রী স্বাধীনতার যুগ। সব মেয়েরাই উচিত শরীর মনের শিকল ছেড়ে বেরিয়ে আসা। সোমা দেবদত্তের দিকে তাকালো। মসৃণ ত্বকে ভুরুর সামান্য উঠে যাওয়া ভাঁজ ফেলে না কোনো। নিজের কাপ প্লেট হাতে নিয়ে হঠাৎই উঠে দাঁড়িয়ে বলল, আমি শিকল ছিঁড়তে চাইছি না দেবুদা, বাঁচতে চাইছি। এতক্ষণ সোমার টান টান শরীরের দিকে তাকিয়ে থাকলো দেবদত্ত। চোখ সরিয়ে ওর মুখের ওপর রাখল। এই সব নিয়ে তোমার দিদির সঙ্গে কথা হয়েছে? না, আপনাকেই বললাম। বাইরের জগৎটা দিদিও বা কতটুকু দেখেছে। বড্ড ইমোশনাল দেখলে না? কাল ভীষণভাবে রিয়াক্ট করলো। সোমা চলেই যাচ্ছিল। নিজের জায়গা থেকে দেবদত্ত ডাকলো, শোনো। দাঁড়িয়ে পড়ার আগে একটু বা ব্যস্ততা দেখালো সোমা। আবার বিষাদে ফেরা মুখ। তুমি কি চাইছো আমি শ্যামলের সঙ্গে কথা বলি? কি বলবেন? এই প্রশ্নটির জন্য প্রস্তুত ছিল না দেবদত্ত। সুতরাং গুটিয়ে নিল নিজেকে। সোমা বলল, আপনি থার্ড পারসন। যদি এমন কিছু বলে। যেভাবে থেমে গেল তাতে মনে হবে সোমা নিজেই জানে না কি বলতে চেয়েছিল। কথা শেষ করার ব্যস্ততা খাপছাড়াভাবে বলল, দেখি না, ছেলেটি তো শুধু আমার নয়, ওরও। যদি ওর টানেই ফিরে আসে, সেই দিন নয়, তার পরের দিনও নয়। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে তার পরের দিন দেবদত্ত নিশ্চিন্ত হলো সে হেরে যাচ্ছে। এক অদ্ভুত খেলা, যেখানে ক্রমাগত চেষ্টা করে যাওয়া সত্ত্বেও থার্ড পার্সনের জায়গা থেকে এক পাওয়া এগোতে পারেনি সে। রেনার ঠিক কোনখানে জানে না, কিন্তু সোমা ও পুনপুন দেখে মনে হয় না 4-5 দিন আগে ওরা প্রায় কেউ ছিল না। দুটি ভিন্ন তাপের আঁচ সারাক্ষণই গা ছুঁয়ে যাচ্ছে তার। কলেজ, মিটিং এইসব এখন মাথায় উঠেছে। মাঝরাতে নিরুদ্র ঘুমো। ইন্দ্রগুলো এর আগে কখনো এমন সতর্ক ছিল না।
সেদিন বিকালে তাড়াতাড়ি বাড়ি ফিরে রিনাকে অবাক করল দেবদত্ত। হলো কি তোমার এই সময়? দেবদত্ত বলল, আসতে নেই? ও মা, তাই বলেছি নাকি? রিনা বলল, আসো না তো তাই বললাম। দেবদত্ত হাসল অল্প। অবান্তরে মন নেই তার। খানিক কান খাড়া রেখে উঠে এলো ওপরে। পিছনে রিনা। বাথরুম থেকে ভেসে আসছে তোড়ের শাওয়ারে জল পড়ার শব্দ, পুনপুনে সর্দির ধাত। বিকালে চান করে না, সুতরাং আর কেউ। ধুয়ে যাওয়া সাবানের ভুর ভুর গন্ধে মসৃণ দৃশ্যটা চোখ রেখে বেডরুমে ঢুকল। পিছনে রিনা। সন্ধে হতে দেরি আছে এখনো, তবে ঘরে আলো কম। রিনা আলো জ্বালালো। শার্টের বোতাম খুলতে খুলতে দেবদত্ত জিজ্ঞাসা করল, পুনপুন কোথায়? ওকে পাশের বাড়িতে দিয়ে এসেছি। ওখানে রমার ছেলের সঙ্গে ক্যারাম খেলছে, এক্ষুনি এসে যাবে ও। একই সময় দেবদত্তকে সংক্ষিপ্ত ও অন্যমনস্ক হতে দেখে রিনা বলল, খুঁজছিলে কেন? না, তেমন কিছু না। হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেবদত্ত বলল, ওর জন্য চকলেট এনেছিলাম। চকলেট? হ্যাঁ। ঘটনাটা যাচ্ছে না মন থেকে। স্বামীকে লক্ষ্য করতে করতে সতর্ক গলায় রিনা বলল, তোমারও তাহলে মায়া পড়ে গেছে? মায়া? এই সময় বাথরুমের দরজা খোলার শব্দ হতে জলের গন্ধ পেল দেবদত্ত। বলল, তা জানি না, আজ সকালে ঘরে ঢুকেছিল হঠাৎই। আমি তাকাতেই বেরিয়ে গেল। তখন ভাবলাম এরকম হওয়া ঠিক নয়। তোমাকে ও আরও কতটুকু দেখেছে। সময় ভয় পায়। কেন পাবে না? রিনা সহজ হয়ে বলল, সেই দিন যা বলেছিলে। তারপর এই কদিনে কটা কথা বলেছ ওর সঙ্গে? একটু কাছে ডেকে দুটো কথা বললেও তো পারো, ওরও মনটা হালকা হতো। দেবদত্ত জবাব দিল না। মুহূর্তে রিনার দিকে তাকিয়ে বুঝবার চেষ্টা করল কথাগুলো সত্যি কি না। তারপর আশ্বস্ত হয়ে ভাবল, সোমাও কি খেলছে? ওর দিদির কাছেও লুকিয়ে রাখছে নিজেকে। না হলে রিনা এই অনুযোগ করবে কেন? পাজামার পাঞ্জাবিটা দেবদত্তের দিকে এগিয়ে দিয়ে রিনা বলল, সোমাকে নিয়ে একটু দোকানে যাবো ভাবছিলাম। ওর কি কেনার আছে টুকিটাকি। তুমি এত তাড়াতাড়ি ফিরবে জানতাম না তো। ফিরলে অসুবিধা কিসে? তোমরা যাও না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি বাথরুমে যাব, তারপর বেরোবো। রিনা থামলো একটু, তারপর বলল, যা এনেছ সোমার হাতেই দাও না। ছেলে তো ওরই, ও খুশি হতো। রিনার কথা শুনতে শুনতে অনেক দূরে চলে যাচ্ছিল দেবদত্ত। জ্যামিতির ক্লাসে ব্ল্যাকবোর্ডে আঁক কাটছেন অঙ্কের মাস্টারমশাই। একটা সরল লেখা ভালো করে লক্ষ্য করো, আর একটা বক্র। রিনা জ্যামিতি বোঝে না, একটাই রেখা ধরে চলে। এই সব ভাবতে ভাবতেই বলল, সামান্য চকলেট দেওয়া নিয়ে এত ঢাকঢোল পেটানোর কি আছে? তুমি সামান্য বলেছ। রিনা যেতে যেতে বলল, সোমার কাছে সামান্য নাও হতে পারে। রিনা চলে যাওয়ার পর নিজেকে সম্ভাবনার ওপর ছেড়ে দিল দেবদত্ত। ভাবল, হয়তো এখনই আসবে, হয়তো পরে, না এলেও সুযোগ আসবে। রিনা জানে না ইদানিং সে বাকপটু হয়ে উঠেছে। সোমা জানায়নি কেন? তাড়াতাড়ি ফেরায় দেবদত্ত এখন চা ছাড়া কিছুই খাবে না। সুশীলাই দিয়ে গেল। একটু পরেই সামনে এসে দাঁড়ালো সোমা। দিদি বলল, ডাকছেন? দিদি বলল। চেয়ারের মধ্যে নিজেকে জুত করে নিয়ে সদ্য স্নাতা ও পরিপাটি সোমাকে দেখতে দেখতে দেবদত্ত সেইটুকু হাসল, যেটুকু হাসলে মানায়। বলল, অত দূরে কেন? সোমা এগিয়ে এলো একটু, থেমে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে কি যেন দেখল। বলল, বলুন। তোমার দিদি বলছিল আমি নাকি তোমার সঙ্গে কথাই বলি না। এটা কি সত্যি? সোমা চুপ করে থাকলো, দৃষ্টি নামালো। ওর ডান উরুর
ঈষৎ আলোড়ন লক্ষ্য করে নিচে তাকালো দেবদত্ত এবং দেখল ডান পায়ের বুড়ো আঙুলটা পেন্ডুলামের মতো এদিক ওদিক নেড়ে মেজে ঘষছে সোমা। কবে পালিশ লাগিয়েছিল বোঝা যায় না। নখের লালচে ক্ষয়া ক্ষয়া দাগগুলি ওপর আলো পড়ে চিকচিক করছে। বলবে কি না ভাবতে ভাবতেই রিস্ক নিল দেবদত্ত। একটা সুগন্ধ পাচ্ছি, কিসের? সাবানের নাকি তোমার শরীরের? সোমা কেঁপে উঠল, চোখ তুলে বিব্রত গলায় বলল, আপনিই পাচ্ছেন, আমি কিছু পাচ্ছি না। এখনও দৃষ্টি সোজাসুজি দেবদত্তের মুখে। এই রসিকতা করবার জন্য ডেকেছিলেন? দেবদত্ত ছড়িয়ে হাসল। জানে শরীর কটাটি ব্যবহারে ভ্রান্তি থেকে গেছে। শুধু সোমা কেন, তেমন তেমন সম্পর্ক না থাকলে কোনো নারী হয়তো এই প্রশ্নের জবাব দিত না। হাসিটা জিরিয়ে রেখে বলল, যার সঙ্গে রসিকতা করা যায় তার সঙ্গেই করছি। আমার শালী ভাগ্য ভালো। জানো তো, শালী হলো স্ত্রীর পরিপূরক, দ্বিতীয় স্ত্রী। জানি না, আপনার অর্ধেক কথার মানে আমি বুঝতে পারি না। সোমার মুখে ছায়া পড়েছে। লজ্জা না আরও কিছুর তা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। ওর অস্বস্তি কাটানোর জন্য দেবদত্ত বলল, তুমি সেই দিন চাকরির কথা বলেছিলে? 2-4 জনকে বলেছি, হয়ে যাবে হয়তো। কিন্তু তুমি আমাকে বায়োডাটা কিছুই দাওনি। আমার বলাটা পাত্র চাই এই বিজ্ঞাপনের মতো হয়ে যাচ্ছে। পাত্রী পরমা সুন্দরী, পোখরা যুবতী, গ্র্যাজুয়েট। নিচে পুনপুনের গলা, সিঁড়ি ভাঙছে দ্রুত। সেই শব্দে কান রেখে সোমা বলল, হবে? চেষ্টা তো করছি, হয়ে যেতে পারে। হলে খুব ভালো হতো দেবুদা। দেবদত্ত অনুনয় চিনল, প্রার্থনাও। কথাটা একেবারেই মিথ্যে বলেনি সে। কলেজের 2 জন সহকর্মীকে বলেছে। একসময়ে সহপাঠী রথিন এখন এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আজও তাকে ফোন করেছিল। রথিন বায়োডাটা চাইল। সেই মুহূর্তে সোমার গলা শুনে মনে হলো তার ডেকে পাঠানো। অন্তত রিনা তাই বলেছে। একটা কারণ খুঁজে পেয়েছে ও। এখন স্বচ্ছন্দ লাগছে। সম্ভবত এইটাই টার্নিং পয়েন্ট। বারান্দা পেরিয়ে যেতে যেতেই এ ঘরে সোমাকে দেখে দাঁড়িয়ে পড়ল পুনপুন। ভিতর ঢুকবে কিনা ভাবছে। দেবদত্ত জানে এখন কি করতে হবে। গলায় স্নেহ উজাড় করে দিয়ে বলল, এসো পুনপুন, তোমার জন্য চকলেট এনেছি। সেই দিনে মাঝরাত্রের পরে অন্ধকার রিনার গাঢ় ঘুমজনিত নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে হঠাৎই অন্য রকমের একটা শব্দ শুনে চকিত হলো দেবদত্ত। প্রখর অনুমানের ওপর খানিকক্ষণ নিজেকে টান টান করে রেখে উঠে বসল বিছানায়। আরও একটি শব্দের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রয়োজনীয় সময় দেবার পরেও কিছু শুনল না। তখন আরে রিনার ঘুমে মৃত শরীরটার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল সে নিঃশব্দে। দরজার পর্দা সরিয়ে বেরিয়ে এলো অন্ধকার বারান্দায়। অনুমান ভুল হয়নি কোনো। দেখল ওদিকের ঘরে এলাকার ঘুরে বারান্দা যেখানে বাথরুমের দিকে মন নিয়েছে সেখানে আড়াল করা থামের গা ঘেঁষে অন্ধকারের দিকে তাকিয়ে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কেউ। আকৃতি স্পষ্ট হতে তার রক্তের চলাচল স্পষ্ট হলো। আরও নিঃশব্দ হয়ে উঠল দেবদত্ত। প্রায় পাশে কাউকে এসে দাঁড়াতে দেখে চমকে উঠল সোমা। দেবদত্তকে চিনে সামনে নিল। আপনি এখানে? ওটা প্রশ্ন নয়। সোমার শরীরের গন্ধ এখন নিজের শরীরের সঙ্গে মিশে যাচ্ছে। চাপা গলায় দেবদত্ত বলল, তুমি এখনো ঘুমাওনি কেন? যাব। সোমা নিঃশ্বাস ফেলল। এখন অন্ধকারই দেখছে। তারপর বলল, ইদানিং রোজই রাত করে ফিরত। ড্রিঙ্ক করে গাড়ি চালায়, হুঁশ থাকে না কোনো। আজ হঠাৎ ভয় করছে বড়। যে তোমার জন্য ভাবে না তুমি তার জন্য ভাবছো কেন? সোমা চুপ করে থাকলো।
তৈরি করে রাখা ডান হাতটা এবার সোমার পিঠে অনাবৃত অংশে তুলে দিল দেবদত্ত। সোমা সরে যাওয়ার কোনো সুযোগ নেবার আগেই হাতটাকে আরও দীর্ঘ ও সরল করে ওর শরীরটাকে নিজের শরীরে টেনে এনে ক্ষিপ্তের মতো ওর মুখের ওপর নিজের তপ্ত মুখটাকে চেপে ধরল। সোমার জোর আরও বেশি। প্রায় সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছিয়ে গেল ও। ছি ছি, আপনি এরকম? দেবদত্ত দেখল পায়ে পা জড়িয়ে মুখের ওপর আড়াআড়ি হাত ঘষতে ঘষতে পালাচ্ছে সোমা। ঘরে ঢুকলো এবং বন্ধ করে দিল দরজাটা। তখনই অন্ধকারই ফিরে এলো। এটা অপমান। তবু অপমান পেরিয়ে যেতে যেতে দেবদত্ত ভাবল, এরপরে সম্ভাবনাগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? বিছানায় থাকছে। রিনার ঘুমের ঘোরে তারতম্য ঘটেনি কোনো। ঘটনা ঘটবার আগে সিলিংয়ে যে অন্ধকার ঝুলতে দেখেছিল এখনও তাই দেখছে। এমনও হতে পারে এর পরেও চারদিক তাকিয়ে মনে হবে কিছুই ঘটেনি। তবু তার সতর্ক হওয়া ভালো। সোমাকে বোঝানো দরকার সে ঠিক কী রকম। পরের দিন সকালে অনেকক্ষণ অপেক্ষা করার পর রিনাকে দেখে মনে হলো না, কাল রাত্রের কিছুই ঘটেনি। নিজের ঘরে আত্মমগ্ন হয়ে বসে থাকতে থাকতে দেবদত্ত দেখল পুনপুনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছে সোমা। তখন রিনাকে ডেকে বলল, একটা প্রবলেম হচ্ছে, আজ তাড়াতাড়ি বেরোবো। বেশ তো। দেবদত্ত অন্যমনস্কতার কারণ আঁচ করতে না পেরে রিনা বলল, খাবার তো তৈরি আছে। সন্ধে নাগাদ বাড়ি ফিরে দেবদত্ত লক্ষ্য করল বারান্দার বেতের চেয়ারে বসে গল্প করছে দুই বোন। দু ঘরে আলো জ্বলছে। পুনপুন সম্ভবত ঘরে পড়া নিয়ে বসেছে। চোখাচোখি হতেই মুখ ফিরিয়ে নিল সোমা। এসব দেখতে দেখতে ব্যস্তভাবে ঘরে ঢুকল সে এবং রিনা উঠে আসার অপেক্ষা না করে একটুবার চিল্লিয়ে ডাকল, শুনছো? শুনে যাও একটু। দূরত্ব বেশি নয়। রিনার মুখ দেখে মনে হলো শেষ না হওয়া কথাগুলির সঙ্গে মিশেছে। কি হলো? আমার ঘড়িটা কোথায় গেল বলো তো? ঘড়ি? রিনা অবাক হয়ে কি না ভাবতে ভাবতে বলল, সকালেই তো হাতে দিয়েছিলে দেখলাম। বাজে কথা বলো না, দেবদত্ত চিল্লেই বলল। কয়েকদিন ঠিকঠাক চলছিল না, আজ বন্ধ দেখে পড়িনি। সন্ধ্যাবেলা দোকানে দেবো ভেবেছিলাম, এসে দেখছি নেই। সে কি, যাবে কোথায়? সোনার ঘড়ি? সাধারণত যেখানে ঘড়ি রাখে দেবদত্ত সেখান থেকে শুরু করে গোটা ঘরে এখন ছোটোছুটি করছে রিনা। মুখে রেখাগুলি পাল্টে যাচ্ছে ক্রমশ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে দেবদত্ত হঠাৎ বলল, পুনপুন নেয়নি তো? পুনপুন? রিনার গলা চলল এবার। কি বলছো যাতা? তোমার ঘড়ি পুনপুন নিতে যাবে কেন? নিতেও তো পারে। দেবদত্ত একটু থামল, সময় নিয়ে দেখল রিনাকে। তারপর ঠান্ডা গলায় বলল, শ্যামল ওকে কেন পিটিয়েছিল নিশ্চয়ই মনে আছে তোমার? খেলার ছলে নিতে পারে। আস্তে আস্তে কি বলছো তুমি এসব? কি আশ্চর্য! তাহলে কি ঘড়িটার ডানা গজালো, উড়ে গেল? রিনা কিংবা দেবদত্ত দুজনে আরও কিছু বলতো হয়তো, তার আগে ওদিক ঘর থেকে চিৎকারের শব্দ ছুটে এলো। ওরা দুজনেই শুনল। সোমা কি বলছে বোঝা যাচ্ছে না। চিল্লিয়ে কাঁদতে কাঁদতে পুমপুম বলছে, মেরো না, মেরো না মা, আমি ঘড়ি নিইনি। কম মুহূর্ত স্তম্ভিত দাঁড়িয়ে থেকে ওই ঘরের দিকে ছুটে গেল রিনা। দেবদত্ত যাবে কিনা ভাবল। সম্ভবত একটু বেশি বলে ফেলেছে সে। সম্ভবত উচিত হয়নি। ভাবতে ভাবতেই এগিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে দেখল ক্ষিপ্ত সোমাকে পুনপুনের কাছ থেকে আলাদা করে নিতে নিতে রিনা বলছে, কি করছিস পাগলের মতো? ছেলেটাকে মেরে ফেলবি নাকি? যাক, ওর মরে যাক। এইটুকু ক্ষুব্ধ গলায় সোমা বলল, ওর জন্য আমার এত ভোগান্তি, এত জ্বালা। চোর হয়ে বেঁচে থাকার চেয়ে ওর মরে যাওয়াই ভালো। তুমি ভুল করছো সোমা। নিজেকে বাঁচাবার চেষ্টা। দেবদত্ত বলল, আমি একবারও ওকে চোর বলিনি। আপনি কি বলেছেন আমি জানি, কেন বলেছেন তাও জানি। দেবদত্তকে দেখে দু এক মুহূর্তের জন্য
সংযত হতে হতেও প্রায় নাটকীয় ভঙ্গিতে এবার ভেঙে পড়ল সোমা। আশেপাশে কে আছে না আছে লক্ষ্য না করেই মেঝেতে বসে বিছানায় মাথা নামিয়ে গোঙাতে গোঙাতে বলল, আপনার সোনার ঘড়ির চেয়েও বেশি দাম আমি দেব আপনাকে দেবুদা। দোহাই আপনার। আঁকড়ে থাকার জন্য আমার শুধু ছেলেটাই আছে, ওকে চোর বলবেন না। শেষ হলো দিব্যেন্দু পালিতে সোনার ঘড়ি। সবাই জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।